অবাঞ্ছিত পরিস্থিতির অবসান ঘটানোর জন্য কী করা প্রয়োজন সেটা ঠিক করার জন্য আমি আলোচনার প্রস্তাব দিই। আমার প্রস্তাব গৃহীত হয়। আমরা সবাই ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসারের অফিসে আলোচনায় বসি। আমরা সবাই গিয়ে বসলাম কমান্ডিং অফিসারের ঘরে। প্রথমে আমি জানতে চাইলাম জেনারেল জিয়ার সম্পর্কে। ব্রিগেডিয়ার খালেদ জানালেন তিনি তার বাসাতেই আছেন এবং ভালোই আছেন। তার নিরাপত্তা এবং দেখাশোনার জন্য কিছু অতিরিক্ত সৈন্যকে তার বাসার কাছে অবস্থান নিতে বলা হয়েছে এবং কাউকে তার সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না সাময়িকভাবে। এর বেশি কিছুই নয়। তার মানে হলো তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং এই কথাটাও সৈনিকদের জানাবার সাহস হয়নি খালেদ চক্রের। আলোচনার আগেই জেনারেল জিয়ার ব্যাপারে একটা বোঝাপড়া করে নিতে হবে। আমি সোজা ব্রিগেডিয়ার খালেদকে বললাম, স্যার, কোনো আলোচনায় বসার আগে একটা বিষয় আপনাকে পরিষ্কার করে দিতে চাই। জেনারেল জিয়ার সাথে এই পর্যন্ত যা করা হয়েছে এর বেশি কিছু করা হলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে ইউ হ্যাভ টু গিভ মি ইয়োর এক্সপ্লিসিট অ্যাসিউরেন্স। বুদ্ধিমান লোক ব্রিগেডিয়ার খালেদ। তিনি ঠিকই বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাচ্ছি। কোনো সময় না নিয়েই তিনি জবাব দিলেন, বি রেস্ট অ্যাসিওর্ড, নো হার্ম উড বি ডান টু হিম। অ্যাট দ্য মোস্ট হি মে বি রিমুভড অ্যাজ দ্য চিফ অফ আর্মি স্টাফ, দ্যাটস অল, নাথিং মোর দ্যান দ্যাট। আলোচনা শুরু হলো। একদিকে আমি ও নূরকে, অন্যদিকে ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্বে ওদের তরফের উপস্থিত প্রায় সবাই। শুরুতেই আমি সরাসরি প্রশ্ন রাখলাম, দেশে একটি জনপ্রিয় সরকার থাকতে এই ধরনের একটা সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্য কী? আমার প্রশ্নে উপস্থিত সবাই কেমন যেন থমকে গেলেন। মনে মনে সবাই প্রশ্নের উপযুক্ত জবাব খুঁজে পেতে চেষ্টা করছিলেন। নিঃশব্দতা ভঙ্গ করে কর্নেল শাফাত বলে উঠলেন, We want to dismiss the Mushtaq government and the present parliament because the present parliament is the parliament of army Bakshalis. জবাবে আমি জিজ্ঞেস করলাম, তারপর? সে বলল, We don't want General Zia to remain as our chief. প্রশ্ন করলাম, দেশ চালাবে কে? ক্যাপ্টেন ইকবাল জবাব দিল, We shall form a revolutionary council. কর্নেল শাফাত আবার বলে উঠলেন, খন্দকার মুশতাক will hand over power to the chief justice. ব্রিগেডিয়ার খালেদ ভিন্ন মত প্রকাশ করলেন। Continuation must be maintained and therefore খন্দকার মুশতাক will remain as the president but 3 chiefs must be removed. বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। নির্দিষ্ট ব্লুপ্রিন্ট ছাড়াই অঘটন ঘটিয়ে বসেছেন তারা। কোনো পরিষ্কার পরিকল্পনা কিংবা মতানৈক্য কোনোটাই নেই ব্রিগেডিয়ার খালেদ চক্রের। আলোচনা চলছে, হঠাৎ আকাশে জঙ্গি বিমান ওড়ার বিকট শব্দে সবাই চমকে উঠলাম। আমি ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বলে উঠলাম, Sir, why the MiGs are up? For heaven's sake, stop this proactive act. Otherwise, it would be simply impossible to hold back Colonel Farooq. He will roll his tanks forward to cantonment. ব্রিগেডিয়ার খালেদ টেলিফোন রিসিভার উঠিয়ে নিয়ে এয়ারফোর্স কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে জানতে পারলেন স্কোয়াড্রন লিডার লিয়াকত নিজের উদ্যোগেই মিগ নিয়ে আকাশে উড়েছে। খবরটা জেনে তৎক্ষণি এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে লিয়াকতকে অবিলম্বে নেমে আসার নির্দেশ দিয়ে তাকে ৪র্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে আসার জন্য বললেন। রিসিভার নামিয়ে রাখার পরপরই মেস ওয়েটার এসে জানালো প্রাতরাশের বন্দোবস্ত করা হয়েছে। গরম গরম আলু ভাজি, ডালপুরি এবং চায়ের বন্দোবস্ত করা হয়েছে রেজিমেন্টের ফিল্ড মেসে। ব্রিগেডিয়ার খালেদ আমন্ত্রণ জানালেন নাস্তার জন্য। নাস্তা শেষ করে বেরিয়ে এসেছি, হঠাৎ নজরে পড়ল কর্নেল মান্নাফ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন। ব্রিগেডিয়ার বেরিয়ে আসা মাত্র তিনি তার দিকে ত্রস্ত পায়ে এগিয়ে এসে স্যালুট করে বললেন, খালেদ, ইউ আর দ্য বস। আই স্যালুট ইউ অ্যাজ এ ডিসিপ্লিনড সোলজার অ্যান্ড আই এম উইথ ইউ। তার ব্যবহার দেখে ভাবলাম কি বিচিত্র চরিত্রের মানুষ এই কর্নেল মান্নাফ। 15 আগস্ট সকালে ঠিক একই কায়দায় তিনি আমাকে এই কথা বলেছিলেন। সেদিন একজন সিনিয়র অফিসার হিসেবে তার ওই ধরনের ব্যবহারে আমি বেশ বিব্রত বোধ করেছিলাম। সামান্য একটা চাকরির জন্য আত্মসম্মানও যারা বিকিয়ে দিয়ে গিরগিটির মতো রূপ পাল্টাতে পারেন, সে সমস্ত দুর্বল চরিত্রের অফিসারদের পক্ষে কখনোই তাদের অধীনস্থ সহকর্মীদের কাছ থেকে শ্রদ্ধা এবং আনুগত্য লাভ করা সম্ভব নয়। তার ওই ধরনের গায়ে পড়া মোসাহিবিপানা সবার কাছেই হাস্যকর মনে হয়েছিল। ব্রিগেডিয়ার খালেদ তার কথার কোনো জবাব দেবার প্রয়োজনও বোধ করলেন না। মুচকি হেসে আমাদের লক্ষ্য করে বললেন, লেটস গেট ডাউন টু বিজনেস, উই হ্যাভ টু ডিসকাস লট। আমরা সবাই আবার গিয়ে বসলাম আলোচনায়। আলোচনা পুনরায় শুরু হওয়ার পর কর্নেল সাবিউদ্দিন এসে আলোচনায় শরিক হলেন। বললেন, তুমি অযৌক্তিকভাবে এই সব ঘটনার জন্য আমাকেই দোষারোপ করছো। যা ঘটেছে তার জন্য শুধুমাত্র আমি একা দায়ী নই। জিয়ার বিরুদ্ধে তরুণ অফিসাররাই অসন্তুষ্ট। তারা বুঝতে পেরেছে কোনো বিপ্লবের নেতৃত্ব দেবার যোগ্যতা তার নেই। মোশতাক এবং জিয়ার উপর বীতশ্রদ্ধ, তাই তারা এই পদক্ষেপ নিয়েছে এদের বিরুদ্ধে বলে ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল শাফাত, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল, ক্যাপ্টেন নাসের, ক্যাপ্টেন কবির প্রমুখদের দিকে হাত দিয়ে ইশারা করলেন। এদের অনুরোধেই আমাকে এখানে আসতে হয়েছে।
বুঝলাম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী চতুর ব্রিগেডিয়ার খালেদ অতি কৌশলে গা বাঁচিয়ে অন্যদের কাঁধে বন্দুক রেখে নিজের উচ্চাভিলাষ চরিতার্থ করার উদ্যোগ নিয়েছেন। জেনারেল জিয়াকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হয়ে যোগ্য নেতৃত্ব দেবার দায়িত্বটা কি আপনি নেবেন স্যার? আমার প্রশ্নের জবাবে নিজের সাফাই দেবার জন্য পাল্টা প্রশ্ন করলেন। উনি বললেন, তুমি কি মনে করো চিফ হওয়ার জন্য আমি এখানে এসেছি? আমি বললাম, আমি কিছুই মনে করছি না, শুধু জানতে চাইছি আপনাদের আসল উদ্দেশ্যটা কি, কি আপনাদের দাবি দেওয়া। আপনাদের দাবিগুলো পরিষ্কারভাবে জানার পরই তো সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব, তাই নাকি স্যার? ক্ষমতার লড়াই এবং রক্তপাত বন্ধ করার উদ্দেশ্যই তো ছুটে এসেছি আমিও নূর। ইনশাল্লাহ দেশ ও জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাবো যে কোনো ত্যাগের বিনিময়ে। আমার বক্তব্য শেষ হতে ল্যান্সার্সের ক্যাপ্টেন নাসির উঠে বলল, ইয়েস, উই ওয়ান্ট ব্রিগেডিয়ার খালেদ টু বি আওয়ার চিফ। ইয়েস ইয়েস, উৎসাহী সমর্থন শোনা গেল কিছু তরুণ অফিসারদের গলায়। ঠিক সেই সময় ডিউটি অফিসার খবর নিয়ে এলো স্কোয়াড্রন লিডার লিয়াকত এসেছে। ব্রিগেডিয়ার খালেদ ডিউটি অফিসারকে বলল লিয়াকতকে ভেতরে পাঠিয়ে দিতে। লিয়াকত ঘরে ঢুকে স্যালুট করতে ব্রিগেডিয়ার খালেদ জিজ্ঞেস করলেন, হোয়াটস আপ ম্যান, হোয়াট ডিড ইউ টুক অফ? উনি বলল, স্যার, I got information that Colonel Farooq had started up his tanks at the racecourse and was moving towards the cantonment. That's why I went up. ডালিম, তুমি বলছো রক্তক্ষরণ বন্ধ করার জন্যই তোমরা এখানে এসেছো, অথচ তোমাদেরই একজন ক্যান্টনমেন্টে আক্রমণের পায়তারা করছে। Isn't it a contradiction? How can you justify this? আমি বললাম, স্যার, প্লিজ হ্যাভ ট্রাস্ট অন মি. Let me check what is happening. I assure, sir, nothing of this kind would ever happen. বলেই পাশের ঘরে গিয়ে টেলিফোন তুলে নিলাম কর্নেল রশিদের সাথে যোগাযোগ করার জন্য। ঘরে ঢুকেই দেখি এয়ার ভাইস মার্শাল তোয়াবকে ইতোমধ্যেই ধরে আনা হয়েছে। বিমর্ষ চিত্তে নির্বাক হয়ে বসেছিলেন তিনি। পাশেই নেভাল চিফ রিয়ার অ্যাডমিরাল এমএইচ খানও বসে আছেন, তারও একই অবস্থা। শঙ্কা উদ্বেগে দুজনেই ফ্যাকাশে হয়ে গেছেন। আমাকে দেখে তারা দুজনেই যেন প্রাণ ফিরে পেলেন। এয়ার চিফ এসে ত্রস্ত পায়ে উঠে এসে কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, ডালিম, তুমি এখানে কি হচ্ছে বলো তো? তার প্রশ্নের জবাবে শুধু বললাম, স্যার, ঘাবড়াবেন না, টেক ইট ইজি, চুপচাপ বসে দেখেন কি হচ্ছে। টেলিফোন তুলে নিয়ে বঙ্গভবনে কর্নেল রশিদের সাথে যোগাযোগ করলাম। রশিদ, ডালিম বলছি, ৪র্থ বেঙ্গল হেডকোয়ার্টার্স থেকে। এখানে ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল শাফাত, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল এবং অন্যান্য অনেকে উপস্থিত রয়েছেন। এয়ার মার্শাল তোয়াব এবং রিয়ার অ্যাডমিরাল এমএইচ খানও আছেন। জেনারেল জিয়াকে তার বাসাতেই রাখা হয়েছে, আমার সাথে নূরও রয়েছে। আলোচনা চলছে। ব্রিগেডিয়ার খালেদের নির্দেশে লিয়াকত মিগ উড়ানো বন্ধ করে এখানে ফিরে এসেছে। তারা অভিযোগ করেছেন কর্নেল ফারুক নাকি তার ট্যাঙ্ক বহন নিয়ে ক্যান্টনমেন্টে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি খবর সত্যি হয়ে থাকে তবে তাকে এ ধরনের উদ্যোগ নিতে নিষেধ করো। নো ট্যাঙ্কস শুড রোল ডাউন অন দ্য স্ট্রিট হোয়াটস ওভার। ওদের দাবি দেওয়া জেনে নিয়ে আমি আসছি বঙ্গভবনে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ব্রিগেডিয়ার খালেদকে বলেছে রক্তক্ষয়ী সংঘাতের হাত থেকে দেশও বাঁচবে, জাতিকেও বাঁচবে এবং শান্তিপূর্ণ উত্তেজনা খুঁজে বের করার উদ্দেশ্যে আলোচনার জন্যই আমিও নূর এসেছি। তারা আলোচনায় যখন রাজি হয়েছেন এবং আলোচনা চলছে, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট নো প্রোঅ্যাক্টিভ অ্যাকশন ইজ ইনিশিয়েটেড ফ্রম আওয়ার সাইড। প্লিজ টক টু ফারুক অ্যান্ড টেল হিম টু রেস্ট্রেন হিমসেলফ। রশিদ জবাব দিল, আমি এক্ষুনি কর্নেল ফারুকের সাথে যোগাযোগ করে তাকে বলছি এ ধরনের কোনো উদ্যোগ না নিতে। কনফারেন্স রুমে ফিরে এসে ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম, ডোন্ট ওয়ারি স্যার, কর্নেল ফারুক উইল নট মুভ হিজ ট্যাঙ্কস। আমার কথা শোনার পর ব্রিগেডিয়ার খালেদ তারই একজনকে জিজ্ঞেস করলেন, হোয়ার ইজ এয়ার ভাইস মার্শাল তোয়াব? হি ইজ হিয়ার স্যার, জবাব দিল অফিসার। ব্রিং হিম ইন, নির্দেশ দিলেন ব্রিগেডিয়ার খালেদ। এভিএম তোয়াবকে নিয়ে আসা হলো কনফারেন্স রুমে। ভিতরে ঢুকে সবাইকে দেখে তিনি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললেন, ওয়েল খালেদ, would you please tell me why the air chief has been brought here in such a disgraceful way? What's happening? Where do I stand? Am I still the chief? তার কথা শেষ হতে না হতেই ক্রোধে চেয়ার ছেড়ে গর্জে উঠলেন স্কোয়াড্রন লিডার লিয়াকত। শাট আপ ইউ, ইউ আর নো মোর দ্য চিফ, আই হ্যাভ টেকেন ওভার দ্য কমান্ড অফ দ্য এয়ারফোর্স। লিয়াকতের কথার ধরনে স্লিপিং স্যুট পরিহিত এভিএম তোয়াব কুকড়ে গিয়ে বসে পড়লেন খালি একটা চেয়ারে। ব্রিগেডিয়ার খালেদ বললেন, মেক হিম সিট অন সাম আদার প্লেস। তার আদেশে জনাব তোয়াবকে আবারও পাশের ঘরে নিয়ে যাওয়া হলো। এই ড্রামার পর আবারও আমাদের আলোচনা শুরু হলো। ব্রিগেডিয়ার খালেদ বললেন, ডালিম, আমাদের দাবি 4টি। 1, খন্দকার মোশতাকি প্রেসিডেন্ট থাকবেন। 2, বর্তমানের 3 চিফ অফ স্টাফকে অব্যাহতি দিয়ে তাদের জায়গায় গ্রহণযোগ্য নতুন চিফ অফ স্টাফ নিয়োগ করতে হবে আর্মি, এয়ারফোর্স এবং নেভিতে। 3, আর্মিতে চেইন অফ কমান্ড রিস্টাবলিশ করতে হবে। বঙ্গভবন এবং শহরের ডিপ্লয়ের সমস্ত ট্রুপস এবং ট্যাঙ্ক ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে আসতে হবে।
4. বাকশালী শাসনতন্ত্র বাতিল ঘোষণা করে বর্তমানের সংসদ ভেঙে দিতে হবে। বহুদলীয় নির্বাচনের পর নির্বাচিত গণপ্রতিনিধিরা নতুন শাসনতন্ত্র প্রণয়ন করবেন। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দেশ পরিচালিত হবে সামরিক শাসনের মাধ্যমে। বুঝতে পারলাম বর্তমানে জনগণের মানসিকতা এবং গ্রহণযোগ্যতার কথা চিন্তা করেই দাবিগুলো নির্ধারণ করা হয়েছে। অত্যন্ত চতুরতার সাথে সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে ক্রমান্বয়ে বর্তমান রাজনৈতিক ধারাকে উল্টে দিয়ে ক্ষমতা কক্ষিগত করার পরিকল্পনা আঁটা হয়েছে। এই ধরনের সূক্ষ্ম পরিকল্পনা শুধুমাত্র ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের কাজ নয়, এর পেছনে যে অজানা চাণক্যরা রয়েছেন সেটা বুঝতে মোটেই কষ্ট হলো না আমার। যাই হোক, সব শুনে আমি বললাম, ঠিক আছে খালেদ ভাই, প্রেসিডেন্টের সাথে আপনাদের দাবিগুলো নিয়ে আলোচনা করার জন্য চলুন তবে বঙ্গভবনে যাওয়া যাক। আমার প্রস্তাবে ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যরা কেন জানি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। নিজেদের মুখ চাওয়াচাই করে কর্নেল শাফাত ব্রিগেডিয়ার খালেদের হয়ে জবাব দিলেন, ব্রিগেডিয়ার খালেদ বঙ্গভবনে যাবেন না, তার প্রতিনিধি পাঠানো হবে। জবাব শুনে রসিকতার ছলে ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম, আমরা তো নিজেরাই ছুটে এসেছি। আপনারা আমাদের সাথে কোন আলোচনা করতে আদৌ রাজি হবেন কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম না একটু, তবুও এসেছি। আপনাদের সাথে বসে আলোচনা করতে আমাদের তো কোনো ভয় হচ্ছে না। সেক্ষেত্রে আপনি প্রতিনিধি পাঠাতে চাচ্ছেন কেন? নিজেই চলুন না আমাদের সাথে। ভয় পাচ্ছে নাকি স্যার? ফর হেভেন্স সেক, হ্যাভ আ হার্ট। We must have mutual trust and confidence, and that is the only basis on which we shall succeed to find out a way to salvage the nation from the uncalled for crisis. Don't you agree with me, sir? আমার রসিকতার কোনো জবাব দিলেন না খালেদ ভাই। ঠিক হলো, তার তরফের প্রতিনিধি হয়ে কর্নেল মান্নাফ এবং মেজর মালিক যাবেন আমাদের বঙ্গভবনে। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের দুজনকে সাথে করে আমরা ফিরে এলাম বঙ্গভবনে। আসার পথে দেখলাম রাস্তাঘাটে মানুষ নির্লিপ্তভাবে চলাফেরা করছে। স্বাভাবিক অবস্থায় ঢাকা শহর কর্মচঞ্চল হয়ে উঠেছে। স্বাভাবিক অবস্থার আড়ালে কি ভীষণ বিস্ফোরণমুখ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বিষয়ে জনগণ এখন পর্যন্ত বেখবর। অন্যান্য দিনের মতো আজও তারা বেরিয়ে পড়েছে জীবিকার তাড়নায়। রাষ্ট্রপতির প্রাসাদ ছিল স্বাভাবিক, রাজকীয় এবং মনোরম। অস্বাভাবিকতা কিংবা আতঙ্কের কিছুই দৃশ্যত চোখে পড়ছিল না। বঙ্গভবনের গেটেই নজরে পড়ল বিডিআরের সশস্ত্র সৈনিকেরা পজিশন নিয়ে আছে। মিলিটারি সেক্রেটারির কামরায় কর্নেল মান্নাফ এবং মেজর মালিককে বসিয়ে আমি ও নূর গিয়ে ঢুকলাম প্রেসিডেন্টের কামরায়। সেখানে প্রেসিডেন্টের সাথে জেনারেল ওসমানী ও কর্নেল রশিদকে আলাপ্রত অবস্থায় পেলাম। হুদা ব্যস্ত ছিল নোট নেয়ায়। আমরা ঢুকতেই তারা জানতে চাইলেন ক্যান্টনমেন্টের অবস্থা কী। আমি বিস্তারিত সব কিছু খুলে বলে জানালাম ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্বেই সব কিছু ঘটেছে। তাদের সবার তরফ থেকে 4টি দাবি নিয়ে এসেছেন কর্নেল মান্নাফ এবং মেজর মালিক। এরা দুজনেই জেনারেল ওসমানীর কাছে বিশেষভাবে পরিচিত, তাই নাম শুনতেই ক্রোধে ফেটে পড়লেন। হাউ কুড ইউ গিভ দেয়ার অ্যালায়েন্স টু খালেদ? জবাবে আমি বললাম, স্যার, মানুষের চরিত্র বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তনশীল। এই নিয়ে ভাববার অবকাশ নেই এখন। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে মূল সমস্যা নিয়ে ভাবতে হবে আমাদের। সবাই আমাদের অভিমত কী সেটা জানতে চাওয়ায় নূর এবং আমার পক্ষ থেকে আমি আমাদের অভিমত জানালাম। প্রথমত, আমি মনে করি ব্রিগেডিয়ার খালেদ এবং তাদের এই দোসররা এই 5 কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। সামরিক শক্তির দিক দিয়ে আমরাই বেশি শক্তিশালী। জনগণ এবং সৈনিকরা যখন তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে তখন এই কুদাতা তাদের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। শুধু তাই নয়, তখন তারা এর বিরোধিতা করার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের তরফ থেকে কোনো প্রকার সামরিক অভিযানে তৎপরতা হবে আত্মঘাতী। তাদের আসল চেহারা উন্মোচিত হওয়ার আগে কোনো প্রকার সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়লে দেশের জনগণ এবং বিভিন্ন সেনানিবাসের সৈনিকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়বে। ফলে দেশে এক ভয়াবহ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সূচনা ঘটবে। জনগণ এটাকে শুধুমাত্র সামরিক বাহিনীর অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই হিসেবে বিবেচনা করে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। সব কিছু থেকে নিজেদের দূরে সরিয়েও রাখতে পারে। এই দুই ধরনের অবস্থারই পূর্ণ সুযোগ নেবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। শান্তি প্রতিষ্ঠাকারী ত্রাণদাতা হিসেবে প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে পরাজিত শক্তিকে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত করে দেশকে নিয়ে আবারও নিয়ে যাবে আগস্ট বিপ্লবের পূর্বাবস্থায়। জনগণের কিছু বোঝার আগেই এ ধরনের সুযোগ সৃষ্টি করে দেওয়া কিছুতেই যুক্তিসঙ্গত হবে না। পক্ষান্তরে আমরা যদি এই সময়ে কোনো প্রকার দ্বন্দ্বে না গিয়ে বোঝাপড়ার মাধ্যমে সরে দাঁড়াই, তবে আমার বিশ্বাস অতি অল্প সময়ের মধ্যেই খালেদ চক্রের নিজস্ব কীর্তিকলাপের মাধ্যমে খসে পড়বে তাদের মুখোশ। ফলে দেশবাসী এবং সেনাবাহিনীর সদস্যরা জানতে পারবে তাদের আসল পরিচয়। সবাই যখন পরিষ্কারভাবে বুঝতে পারবে যে পরাজিত আওয়ামী বাকশালী স্বৈরশাসন এবং ভারতীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার বিনিময়ে ব্রিগেডিয়ার খালেদ তার উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য তাদের উস্কানি এবং মদত নিয়ে পাল্টে অভ্যুত্থান ঘটিয়েছেন, তখন যদি কোনো বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা হয় খালেদ চক্রের বিরুদ্ধে, তবে সেই উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন এবং সমর্থন জানাবে দেশবাসী। ঠিক একইভাবে যেমনটি তারা জানিয়েছিল 15 আগস্টের বিপ্লবকে। সেক্ষেত্রে জাতীয় বেইমান এবং বিদেশি প্রভুদের কোনো হুমকির মোকাবেলায়
জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের সাথে একাত্মতা প্রকাশ করবে জাগ্রত জনতা। সিপাহী জনতার ঐক্যের পরিপ্রেক্ষিতে কোনো ষড়যন্ত্রই কার্যকরী করা সম্ভব হবে না কারো পক্ষে, যেমনটি হয়নি আগস্ট বিপ্লবের পর। দ্বিতীয়ত, আমি মনে করি জাতিকে ধোঁকা দেবার জন্য কৌশল হিসেবে ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীরা প্রেসিডেন্ট মোশতাককে সামনে রেখে আমাদের নিয়োজিত চিফ অফ স্টাফদের অপসারণ করে সমস্ত সামরিক বাহিনীর উপর তাদের নিয়ন্ত্রণ কায়েম করার হীন প্রচেষ্টা করছে। প্রেসিডেন্টকে দিয়ে এই কাজটা হাসিল করার পর অতি সহজেই তাকে সরিয়ে দেয় তার রাজনৈতিক দোসরদের ক্ষমতায় পুনর্বহাল করবে তারা। তাই আমি মনে করি জাতীয় বেঈমানদের নীল নকশা বাস্তবায়নে প্রেসিডেন্ট মোশতাকের কোনোরূপ ভূমিকা রাখা যুক্তিসঙ্গত হবে না। যদি রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাকে পালন করতেই হয়, তবে সেটা তাকে করতে হবে আগস্ট বিপ্লবের চেতনার আলোকেই, তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখেই, ব্রিগেডিয়ার খালেদ চক্রের হাতে ক্রিয়ানুক হয়ে নয়। আমার মনে হয় এই বিষয়ে ব্রিগেডিয়ার খালেদ চক্রকে পরিষ্কার করে বলে দেওয়া উচিত। তারা যদি প্রেসিডেন্টের শর্ত মেনে নিতে রাজি না হয়, সেক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রেসিডেন্টের ছেড়ে দেওয়া উচিত বলেই হবে বলে মনে করি। আমার বক্তব্যের আলোকে রুদ্ধদ্বার অবস্থায় আমাদের মধ্যে কিছুক্ষণ আলোচনা হলো। আমার যুক্তি মেনে নিয়ে সবাই একমত হলেন এই মুহূর্তে কোনোরূপ সামরিক সংঘর্ষে যাওয়া ঠিক হবে না। ব্রিগেডিয়ার খালেদ চক্রের প্রতিনিধিদের কি বলা হবে সেটাও ঠিক করে নেওয়া হলো। প্রতিনিধিদের মুখোমুখি অত্যন্ত সাহসী ভূমিকা রাখলেন তিনি। অত্যন্ত কঠোর এবং যথোপযুক্ত উত্তর দিয়েছিলেন তার নিজের চরিত্রের সাথে সামঞ্জস্য রেখেই। আমাদের আলোচনার পর কর্নেল মান্নাফ এবং মেজর মালিককে ডেকে পাঠানো হলো প্রেসিডেন্টের অফিস কক্ষে। তারা দুজনেই কামরায় ঢুকে প্রেসিডেন্টকে স্যালুট করে দাঁড়ালো। ভাবগম্ভীর পরিবেশ। আমরাও রয়েছি একপাশে। প্রেসিডেন্ট মোশতাক জানতে চাইলেন, বলো তোমাদের কি বলার আছে। কর্নেল মান্নাফ ব্রিগেডিয়ার খালেদের তরফের দাবিগুলি একটা একটা করে ব্যক্ত করে প্রেসিডেন্টের জবাব জানতে চাইলেন। সবকিছু শুনে খন্দকার মোশতাক ধীর স্থিরভাবে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দৃঢ়তার সাথে বললেন, ওয়েল, I have heard you patiently. Go back and tell the people that the cantonment, if they want me to continue as the president, then I shall execute my responsibilities at my own terms for the best interest of the nation and the country. I am not at all prepared to remain as the head of the state and government to be dictated by some brigadier. Before anything, I want the chain of command be restored immediately, and Khalid should allow my 3 chiefs of staffs to come over to Bangabhavan without any further delay. Khalid should also withdraw the troops from the relay station so that their national radio and TV can resume normal broadcasting at the soonest possible time. My priority at this time is to bring back normalcy in the country. আমার নির্দেশ যদি খালেদ মানতে রাজি না হয়, তবে তাকে বলবে he should come over at Bangabhavan and take over the country and do whatever he feels like. আমি একটা রিক্সা ডাইকা আগামসি লাইনে যামুগা। রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষ করে আমরা ফিরলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে। ব্রিগেডিয়ার খালেদ চাচ্ছিলেন আমরাও তার সাথে যোগ দিই। প্রেসিডেন্টের জবাব শোনার পর কর্নেল মান্নাফ এবং মেজর মালিকের সঙ্গে ফিরে এলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে। ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যান্য সবাই আমাদের ফিরে আসার প্রতীক্ষায় উদ্গ্রীব হয়েছিলেন। কর্নেল মান্নাফ সবার উপস্থিতিতে প্রেসিডেন্টের বক্তব্য হুবহু তুলে ধরলেন। প্রেসিডেন্টের বক্তব্য শুনে ব্রিগেডিয়ার খালেদ বিমর্ষ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন খন্দকার মোশতাকের কাঁধে বন্দুক রেখে তার অভিসন্ধি হাসিল করা সম্ভব না। ব্রিগেডিয়ার খালেদের চাল যে করেই হোক না কেন, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী জনাব মোশতাক ধরে ফেলেছেন এবং তাই তিনি তার ফাঁদে পা দিতে অস্বীকার করেছেন। মুহূর্তে চাপা আক্রোশে ফেটে পড়ল সবাই। কর্নেল শাফাত ক্ষোভে বলে উঠলেন, হাউ ডেয়ার হি স্পিক লাইক দ্যাট। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ব্রিগেডিয়ার খালেদ বলে উঠলেন, অল রাইট, উই শ্যাল সি। বলেই কর্নেল শাফাত, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, ব্রিগেডিয়ার মঈন, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল, স্কোয়াড্রন লিডার লিয়াকত, কর্নেল রৌফ, মেজর মালিক প্রমুখকে সঙ্গে করে বেরিয়ে গিয়ে পাশের রুমে রুদ্ধদ্বার আলোচনায় বসলেন। খালেদের মূল সমস্যা ছিল সেনা পরিষদের সাংগঠনিক শক্তি, সাধারণ সৈনিকদের মধ্যে জেনারেল জিয়ার এবং জাতীয় পরিসরে মোশতাক সরকারের জনপ্রিয়তা। আমাদের সমস্যা ছিল খালেদ চক্রের বাকশালপন্থী চেহারা উন্মোচিত না হওয়া পর্যন্ত বৃহত্তর জাতীয় স্বার্থে 25 বছর মেয়াদী চুক্তির আওতায় ভারতীয় প্রত্যক্ষ হস্তক্ষেপের সুযোগ না করে দেয়া। মিনিট 20 পর তারা ফিরে এলেন নিজেদের মাঝে আলাপ আলোচনা শেষ করে। বললেন, টালিম, খন্দকার মোশতাক যখন আমাদের দাবিগুলো মেনে নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে রাজি হচ্ছেন না, সেক্ষেত্রে তাকে প্রধান বিচারপতি জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমি বললাম, জাস্টিস সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করাটা হবে সংবিধান বিরোধী।
তাছাড়া আইনের মানুষ হয়ে জাস্টিস সাইম কি অসাংবিধানিকভাবে এভাবে রাষ্ট্রপতি হতে সম্মত হবেন? জবাবে প্রশ্ন করলাম আমি। উনি বললেন, ওয়েল, যেভাবেই হোক না কেন এই হস্তান্তরকে আইনসম্মত করে নিতে হবে। জাস্টিস সাইমকে রাজি করাবার দায়িত্ব আমার। ব্রিগেডিয়ার খালেদের কথা থেকে আঁচ করতে অসুবিধা হলো না কোনো অদৃশ্য সুতার টানে তিনি এই ধরনের সংবিধান বহির্ভূত একটা সমীকরণের প্রচেষ্টা চালাচ্ছেন কোনো একটা বিশেষ মহলের উদ্দেশ্য হাসিল করার জন্য। এই ব্যাপারে রাষ্ট্রপতির সাথে আলোচনা না করে আমরা কিছুতেই সিদ্ধান্ত কিছু বলতে পারবো না স্যার। আপনি আমার প্রতিনিধিদের সাথে দিয়ে দেন। বঙ্গভবনে ফিরে রাষ্ট্রপতির সাথে আলাপের পর তার জবাব তারা আপনার কাছে নিয়ে আসবেন। ব্রিগেডিয়ার খালেদ সম্মত হয়ে বললেন, বেশ, তাই হবে। আমি বললাম, ওয়েল স্যার, ইফ দ্যার ইজ নাথিং এলস ফ্রম ইউর সাইড দেন আই থিঙ্ক উই শুড লিভ নাও। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সেখানে অপ্রত্যাশিতভাবে খালেদ ভাই বললেন, ডালিম, একটা কথা, আমরা জানি তুমি, নূর, পাশা, শাহরিয়ার, হুদা, রাশেদ, মহিউদ্দিন এবং অন্যরা সবাই নিঃস্বার্থ দেশপ্রেমিক। স্বাধীনতা যুদ্ধকাল থেকেই দেশ এবং জাতির সম্পর্কে আমাদের ধ্যান ধারণাও প্রায় এক। আমাদের তরফ থেকে আমি পরিষ্কারভাবে বলছি, কর্নেল রশিদ এবং কর্নেল ফারুক ছাড়া কারোর বিরুদ্ধে আমাদের তেমন কোনো অভিযোগ নেই। রাদার উই এক্সপেক্ট ইউ কোঅপারেশন টু ফুলফিল আওয়ার ড্রিমস। আই রিকোয়েস্ট আর্নেস্টলি, প্লিজ জয়েন আস অ্যান্ড স্ট্রেংথেন আওয়ার হ্যান্ডস ফর দ্য কজ। ব্রিগেডিয়ার খালেদের কথা শুনে কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। অভাবনীয় প্রত্যাশা। বুঝতে পারছিলাম না তার এই প্রস্তাবে কতটুকু আন্তরিকতা রয়েছে। পাল্টা কুদাতার তাৎপর্য কি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দস্যুরা বুঝতে পারছেন না? এটা অসম্ভব। আর সব বুঝে শুনে এই ধরনের প্রস্তাব রাখার মানেও এটা অতি সূক্ষ্ম একটা চাল। প্রেসিডেন্টের মতো আমাদেরও এই রাষ্ট্রবিরোধী চক্রান্তে জড়িয়ে ফেলতে চাচ্ছেন চক্রান্তকারীরা। একটু ভেবে নিয়ে আমি জবাব দিলাম, স্যার, এখন পর্যন্ত নিজেদের সম্পর্কে ভাববার কোনো সময় তো পেলাম না। তাছাড়া ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সবার সাথে আলাপ আলোচনা করা ছাড়া আমাদের পক্ষে কিছুই বলা সম্ভব নয়। আলোচনার মাধ্যমে ঠিক করা হবে আমাদের কি করা উচিত এবং আমরা কি করব। স্যার, আপনার সপক্ষে যারা রয়েছে তাদের অনেকেই 15 আগস্টের বৈপ্লবিক অভ্যুত্থানের সময় আমাদের সপক্ষে ছিল। এই সম্পর্কে আপনিও অবগত রয়েছেন। আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি, জেনারেল জিয়া আমাদের কিংবা আগস্ট বিপ্লবের তথা মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন অথবা সেনাবাহিনীর স্বার্থ রক্ষা করে যোগ্য নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, এর কোনোটাই আমরা যুক্তিসঙ্গত মনে করি না। এ ধরনের অভিযোগ এবং প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত বলেই আমরা মনে করি। বিনা কারণে তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলিয়ে তার উপর অনাস্থা আনার অজুহাতে এই ধরনের একটা জাতীয় সংকট সৃষ্টি করার উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে না। আপনাদের শক্তি বৃদ্ধি করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শুধু এতটুকুই বলবো, 15 আগস্টের চেতনা এবং 3রা নভেম্বরের উদ্দেশ্য এক নয়। 15 আগস্ট এবং 3রা নভেম্বরের ঘটনা কোনোদিনই বাংলাদেশের ইতিহাসে একইভাবে লেখা হবে না। স্বৈরশাসন এবং একনায়কত্বের নাগপাশ এবং বিদেশি প্রভুদের জাতাকল থেকে দেশ ও জাতিকে মুক্ত করে স্বাধীনতার চেতনা গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়নের পথ খুলে দেবার জন্যই সংগঠিত হয়েছিল 15 আগস্টের মহান বিপ্লব। আগস্ট বিপ্লবের সফলতা এবং এর প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এক উজ্জ্বল অবিস্মরণীয় মাইলফলক হয়ে চিহ্নিত হবে বাংলাদেশের ইতিহাসে। আপোষহীন সংগ্রামী বাঙালি ইতিহাসের জন্য জাতীয়তাবাদী এক গণতান্ত্রিক চেতনার প্রতিভ হিসেবে চিরভাস্বর হয়ে থাকবে 15 আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তন। পক্ষান্তরে 3রা নভেম্বরের ঘটনা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর জাতীয় স্বার্থবিরোধী চক্রান্তের কালো অধ্যায় হিসেবেই চিহ্নিত হবে ইতিহাসে। জানি আমার এই বক্তব্য ঠিক এই মুহূর্তে আপনাদের কারো কাছেই গ্রহণীয় নয়, কিন্তু অদূর ভবিষ্যতে আমার কথার সত্য মিথ্যা যাচাই করবে। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে সিদ্ধান্তে আমরা গ্রহণ করি সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন। এভাবেই ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীদের সাথে বোঝাপড়া শেষ করে বঙ্গভবনে ফিরে এলাম। সঙ্গে এসেছিলেন তাদের 2 প্রতিনিধি, কর্নেল মান্নাফ এবং মেজর মালিক। পথে নূর আমায় বলল, স্যার, আপনি যেভাবে ব্রিগেডিয়ার খালেদকে কথাগুলো বলছিলেন তাতে আমি কিন্তু বেশ কিছুটা শঙ্কিতই হয়ে উঠেছিলাম। নূরের কথার কোনো জবাব না দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর ভাবছিলাম, যুক্তিসঙ্গত কথাই বলেছে নূর। এতটা খোলাখুলিভাবে এই ধরনের কথা বলাটা নিঃসন্দেহে ছিল একটা বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ কাজ। কোনো চিন্তাভাবনা ছাড়াই কথাগুলো বেফাঁস বেরিয়ে এসেছিল মুখ দিয়ে অটোমেটিকলি। নিঃস্বার্থভাবে কোনো সঠিক এবং সৎ উদ্দেশ্য নিয়ে এগুলো প্রয়োজনীয় সাহসিকতা হয়তো আল্লাহই জুগিয়ে দেন। বঙ্গভবনে ফিরে এসে প্রেসিডেন্টকে জানালাম, চক্রান্তকারীরা জাস্টিস সাইমের মাধ্যমে ক্ষমতা পুনর্দখলের পরিকল্পনা গ্রহণ করেছে। সব শুনে প্রেসিডেন্ট মোশতাক জাস্টিস সাইমের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নেবার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্তের কথা জেনে নিয়ে কর্নেল মান্নাফ এবং মেজর মালিক বঙ্গভবন থেকে ফিরে যান। লক্ষ্য অর্জনের জন্য এটি ছিল একটি সাময়িক কৌশল মাত্র।
প্রেসিডেন্টের সিদ্ধান্তের পর সেনা পরিষদের কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠক হয়। বৈঠকে বাস্তব অবাস্তব পর্যালোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের এক্সপোজ নেতারা কৌশলগত কারণে দেশ ত্যাগ করে দেশের কাছাকাছি কোনো রাষ্ট্রের সাময়িকভাবে অবস্থান নেবে। সার্বিক বিবেচনায় ব্যাংকক সেই সর্বোত্তম জায়গা হিসেবে বিবেচিত করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় কী করে খালেদ চক্রের পতন ঘটাতে হবে সেই বিষয়ে। জাতীয় বেইমান, পরাজিত আওয়ামী লীগ, বাকশালী গোষ্ঠী এবং তাদের মুরব্বী ভারতের হাতে ক্রিয়ানক খালেদ চক্রকে উৎখাত করার জন্য সেনা পরিষদ, কর্নেল তাহারের নেতৃত্বাধীন গণবাহিনী এবং জাতীয়তাবাদী দেশপ্রেমিক অন্যান্য দল ও গ্রুপ ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে খালেদ চক্রের মুখোশ উন্মোচিত হবার পর উপযুক্ত সময়ে ঐক্যবদ্ধভাবে আরেকটি অভ্যুত্থান ঘটাবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেটা ছিল প্রেসিডেন্ট মোশতাক এবং জেনারেল জিয়াউর রহমান সম্পর্কে। সফল বৈপ্লবিক অভ্যুত্থানের মাধ্যমে খালেদ চক্রের পতনের পর সর্বপ্রথম কাজ হবে জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে তাকে আবারও সেনাপ্রধান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা। নিজ পদে অধিষ্ঠিত হবার পর জেনারেল জিয়াউর রহমান জনাব খন্দকার মোশতাক আহমেদকে পুনরায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানাবেন। আরও সিদ্ধান্ত হয় নেতৃবৃন্দের যে অংশ ব্যাংককে অবস্থান করবে তার সাথে প্রয়োজন মতো যোগাযোগ রক্ষা করে চলবে সেনা পরিষদ। জরুরি বৈঠকের সিদ্ধান্তগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টের ইউনিটগুলোকে জানিয়ে দেবার বন্দোবস্ত করা হয়। কর্নেল তাহিরও তখন বঙ্গভবনে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। বৈঠক যখন শেষ হয় তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ইতিমধ্যে সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংককে যাবার পর সব ব্যবস্থা করার জন্য প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার খালেদকে আমাদের দেশ ত্যাগ করার সিদ্ধান্ত জানাবার জন্য ফোন করলাম। স্যার, আমাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আপনি হয়তোবা জেনে থাকতেও পারেন, তবুও কথা দিয়ে এসেছিলাম, তাই কথা রক্ষার্থে জানাচ্ছি। রশিদ, ফারুক, শাহরিয়ার, নূর, পাশা, হুদা, রাশেদ, মহিউদ্দিন, শরফুল, মাজেদ, কিসমত, নাজমুল, মুসলিম, হাশেম, মারফত এবং আমি সপরিবারে দেশ ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছি। আজ রাতেই চলে যাব আমরা। প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হচ্ছে প্রেসিডেন্টের সেক্রেটারিয়েটের মাধ্যমে। আপনার সাথে সহযোগিতা করার অনুরোধ রাখা সম্ভব হলো না স্যার। দেশ ও জাতির জন্য ভবিষ্যতে আর কিছু করার তৌফিক আল্লাপাক যদি নাই দেন সেটা মেনে নিতে পারবো, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে ৭১-এর চেতনা এবং নীতির প্রশ্নে আপোষ করে জাতীয় বেঈমান হিসেবে পরিচিতির যে গ্লানি, সেটা সহ্য করা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব হবে না, হবেও না কোনো দিন। রশিদ, ফারুক সম্পর্কে আমাদের বিরূপ মনোভাব আছে। তারা দেশ ছেড়ে যাইতে পারে, কিন্তু তোমরা দেশ ছেড়ে চলে যাচ্ছ সেটা এখনও বুঝতে পারছি না, কেন যেতে চাচ্ছ? আবারও কথাগুলোর পুনরুক্তি করলেন ব্রিগেডিয়ার খালেদ। মুখে আন্তরিকতা ফুটিয়ে তোলার চেষ্টা করলেও বুঝেছিলাম আমাদের দেশ ত্যাগের খবরটা পেয়ে হাঁফ ছেড়েই বেঁচেছিলেন ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীরা এটা ভেবে যে তাদের প্রতিপক্ষের একটা শক্তিশালী গোষ্ঠীর থ্রেট থেকে রেহাই পেলেন তারা। এভাবেই দেশ ও জাতিকে একটি সম্ভাব্য আত্মঘাতী রক্তক্ষয়ী গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে খালেদ চক্র ও নব্য চাণক্যদের ষড়যন্ত্রকে পরাস্ত করার কৌশলগত কারণেই ৩রা নভেম্বর ১৯৭৫ সাল রাত 10:30টায় বিমানের একটি স্পেশাল ফ্লাইটে আমরা দেশ ছেড়ে চলে এসেছিলাম। ব্যাংককের উদ্দেশ্যে আমাদের দেশ ত্যাগের পর মাত্র ৩ দিনের মধ্যেই সেনা পরিষদ এবং গণবাহিনীর যৌথ উদ্যোগে ব্রিগেডিয়ার খালেদ চক্রের বিরুদ্ধে ঐতিহাসিক বৈপ্লবিক অভ্যুত্থান সংগঠিত হয়। অন্যান্য দেশপ্রেমিক এবং প্রগতিশীল শক্তিসমূহ ওই অভ্যুত্থানে যোগ দেয়। দেশপ্রেমিক বীর সেনানীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় জাগ্রত জনতা। আমাদের দেশ ত্যাগের মাত্র ৩ দিনের ব্যবধানে মূলত সেনা পরিষদ এবং কর্নেল তাহিরের অধীনস্থ গণবাহিনীর যৌথ নেতৃত্বে সংগঠিত হয় ৭ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব। ক্ষমতাচ্যুত হয় খালেদ চক্র। জাতীয় বেঈমান এবং তার বিদেশি প্রভুদের সব চক্রান্তের জাল ছিন্নভিন্ন করে দেয় অকুতভয়ে দেশপ্রেমিক সৈনিকরা। দেশের আপামর সাধারণ জনগণ ৭ই নভেম্বরের বৈপ্লবিক অভ্যুত্থানকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে সেনাবাহিনীর বীর জওয়ানদের সাথে যোগ দেয়, ঠিক একইভাবে যেভাবে তারা সমর্থন জাগিয়েছিল আগস্ট বিপ্লবকে। এই দুই ঐতিহাসিক দিনে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সর্বত্র সংগ্রামী জনতার ঢল নেমেছিল পথে প্রান্তরে, অলিতে গলিতে, শহরে গ্রামে। নামাজে শুকরানা আদায় করেছিলেন মুসল্লিরা মসজিদে মসজিদে। শহরে বন্দরে খুশিতে আত্মহারা জনগণের মাঝে মিষ্টি বিতরণের ধুম পড়ে গিয়েছিল। সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ এবং জনগণের একাত্মতায় সৃষ্টি হয়েছিল এক দুর্ভেদ্য জাতীয় ঐক্য। সেই দুই ক্রান্তিলগ্নে সম্মিলিতভাবে তারা বাংলাদেশকে পরিণত করেছিল এক দুর্জয় ঘাঁটিতে। সমগ্র জাতি প্রস্তুত ছিল জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি যে কোনো আগ্রাসন কিংবা হুমকির বিরোধিতা করার জন্য।
সফল বিপ্লবের পর কুচক্রীদের নেতা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী দেশ ছেড়ে পালিয়ে যাবার চেষ্টা করে ব্যর্থ হয়ে বিপ্লবীদের হাতে নিহত হন। কর্নেল শাফাত জামিল এবং অন্যান্যদেরকে বন্দী করা হয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল জিয়াকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে আবারও তাকে আর্মি চিফ অফ স্টাফের পদে অধিষ্ঠিত করা হয়। তিনি জনাব খন্দকার মোশতাক আহমেদকে পুনরায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার আবেদন জানান, কিন্তু জনাব খন্দকার মোশতাক আহমেদ জেনারেল জিয়াউর রহমানের আবেদনে পুনরায় রাষ্ট্রপতি হতে অসম্মতি প্রকাশ করেন। রাষ্ট্রপতির দায়িত্ব পুনরায় গ্রহণ না করার কারণ ব্যাখ্যা করে তিনি ওই দিনই জাতির উদ্দেশ্যে এক ভাষণ দান করেন। 7ই নভেম্বরের সিপাহী জনতার বৈপ্লবিক অভ্যুত্থানকে পূর্ণ সমর্থন জানান। 15 আগস্ট এবং 7ই নভেম্বর ঐতিহাসিক ঘটনা দুটি বিচ্ছিন্ন নয়। ঘটনা দুটি একই সূত্রে বাঁধা। একই চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের নেতৃত্বে সংঘটিত হয়েছিল এই দুইটি বৈপ্লবিক অভ্যুত্থান। 15 আগস্ট অগ্রণী ভূমিকায় ছিল সেনা পরিষদ, আর 7ই নভেম্বর একই দায়িত্ব যৌথভাবে পালন করেছিল সেনা পরিষদ এবং কর্নেল তাহেরের অধীনস্থ গণবাহিনী। এই দুইটি ঐতিহাসিক জনপ্রিয় অভ্যুত্থানের চেতনা ছিল জাতীয় অস্তিত্ব রক্ষার চেতনা, গণতন্ত্র এবং মানবাধিকার অধিকার পুনঃপ্রতিষ্ঠার চেতনা। ইন্দো সোভিয়েত বলয়ের নাগপাশ ছিন্ন করে জাতীয় স্বাধীনতাকে অর্থবহ করে তোলার চেতনা, স্বৈরশাসন এবং একনায়কত্বের অবসান ঘটিয়ে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করার চেতনা, এক কথায় বলতে গেলে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা। 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর এই সময়ে আমার এই ঘটনা বিবরণের সপক্ষে প্রমাণ হয়ে আছে। 7ই নভেম্বর সফল বিপ্লবের পর সৈনিক জনতার মুখে ধ্বনিত স্লোগানগুলি। সেদিন ঢাকার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল গগনবিদারী স্লোগানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সিপাহী জনতা ভাই ভাই, খালেদ চক্রের রক্ত চাই, খন্দকার মোশতাক জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, মেজর ডালিম জিন্দাবাদ, কর্নেল তাহের জিন্দাবাদ, ডালিম তাহের ভাই ভাই, বাকশালীদের রক্ষা নাই, রশিদ ফারুক জিন্দাবাদ, খালেদ মোশাররফ মুর্দাবাদ, জেনারেল জিয়া যেখানে, আমরা আছি সেখানে। 15 আগস্ট 1975-এর বৈপ্লবিক সফল অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনচেতা জনগণের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিরভাস্বর হয়ে থাকবে, অম্লান হয়ে থাকবে নিজ মহিমায়। যেদিন আগস্ট বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশের মাটি থেকে স্বৈরশাসনের একনায়কত্ব এবং একদলীয় শাসন ব্যবস্থার পতন ঘটেছিল এবং উন্মোচিত হয়েছিল বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বার, আগস্ট বিপ্লব বাকশালী কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে রাজনীতিতে গতিশীলতা সৃষ্টি করে সূচনা করে এক নতুন অধ্যায়ের, নতুন দিগন্তের। 75-এর বৈপ্লবিক পরিবর্তনের সময় বাকশালী প্রবীণ নেতা মরহুম আব্দুল মালিক উকিল লন্ডন সফর করছিলেন। মুজিব হত্যার প্রতিক্রিয়া জানতে গিয়ে তিনি সেখানে সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশে ফেরাউনের পতন হয়েছে। আওয়ামী বাকশালী নেতা জনাব মহিউদ্দিন আহমেদ খন্দকার মোশতাক সরকারের বিশেষ দূত হিসেবে ছুটে গিয়েছিলেন সোভিয়েত নেতৃবৃন্দকে আগস্ট বিপ্লবের অপরিহার্যতা বুঝিয়ে তাদের সমর্থন আদায় করার জন্য। জনাব আবু সাইদ চৌধুরী মুজিব সরকারের সাবেক রাষ্ট্রপতি ও স্বেচ্ছায় খন্দকার মোশতাকের বিশেষ দূত হিসেবে পরবর্তীকালে তার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের অন্যান্য রাষ্ট্র সফর করে আগস্ট বিপ্লবের প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা সম্পর্কে সে সময় দেশের সমস্ত নেতৃবৃন্দকে অবহিত করার দায়িত্ব পালন করেছিলেন। 15 আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থান ও রাজনৈতিক পট পরিবর্তনের পর যে জাতীয়তাবাদী চেতনা এবং গণতান্ত্রিক রাজনীতির উন্মেষ ঘটেছিল, জাতীয় জীবনের পরিপ্রেক্ষিতে তারই ধারা আজও দুর্বার গতিতে বয়ে চলছে। নিঃস্বার্থ দেশপ্রেম ও জাতীয় মুক্তির প্রতীক 15 আগস্টের সফল বৈপ্লবিক অভ্যুত্থান ও তার চেতনা সর্বকালের সর্বযুগে দেশের প্রতিটি দেশপ্রেমিক ও সচেতন নাগরিক ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাবে নব্য সৃষ্ট মির্জাফর এবং জাতীয় বিমানদের উৎখাত করতে। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করার জ্বলন্ত নিদর্শন 15 আগস্টের মহান বিপ্লব। শেখ মুজিবকে জাতির পিতা কিংবা বঙ্গবন্ধু হিসেবে মেনে নেওয়ার কোনো যুক্তিই নেই। কোনো ব্যক্তিকে জাতির পিতার মর্যাদা দেবার বিষয়টি জনগণের আবেগের সাথে জড়িত। শক্তি প্রয়োগ করে কিংবা আইনের দাপটে ওই আবেগ সৃষ্টি করা সম্ভব নয়। স্বাধিকারের আন্দোলনে মুজিবের অবদানের অন্যান্য নেতাদের মতোই সর্বজন স্বীকৃত। 1972 সালে শেখ মুজিব যখন ক্ষমতাসীন হন তখন তিনি ছিলেন নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় নেতা। তার আমলে এই দেশের সংবিধান প্রণীত হয়েছিল। সেখানে তাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জনগণের উপর কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। মাত্র 3 বছরের মাথায় দুঃশাসনের জন্য তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসে। 75 জানুয়ারিতে 4র্থ সংশোধনীর মাধ্যমে দেশে স্বৈরাচারী একদলীয় বাকশাল কায়েম করে তিনি পারিবারিক রাজতন্ত্রই কায়েম করেছিলেন। স্বৈরশাসনের নাগপাশ থেকে জনগণকে মুক্ত করেছিল 15 আগস্টের বৈপ্লবিক অভ্যুত্থান।
অভ্যুত্থানের পর খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হয়েছিলেন। 3 সশস্ত্র বাহিনীর প্রধান তার সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। বাকশালীয় সংসদরা মোশতাক সরকারের বিরুদ্ধে সামান্য প্রতিবাদও করলেন না। শেখ মুজিবের মন্ত্রীদের বৃহদাংশ মোশতাক সরকারের সঙ্গেই যোগ দিলেন। রক্ষী বাহিনীর প্রধান কোনো প্রতিক্রিয়াও দেখালেন না। পক্ষান্তরে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সেই কথা ওই সময় যাদের বয়স অন্তত 10-12 তাদেরও স্পষ্ট মনে থাকার কথা। গত 15 জুলাই 2001 সালে রাতে কেয়ারটেকার সরকার কায়েম হবার পরপরই স্বতঃস্ফূর্তভাবে জনগণ বিপুল সংখ্যায় মুক্তির আনন্দ যেভাবে প্রকাশ করেছে, 75 আগস্টে জনগণ এর চেয়েও বহুগুণ বেশি আবেগ, উচ্ছ্বাস এবং আনন্দে মেতে উঠেছিল। উপরোক্ত প্রতিক্রিয়া এই কথাই প্রমাণ করে যে শেখ মুজিবকে জনগণ জাতির পিতা হিসেবে শ্রদ্ধা করেনি, বরং তার কুশাসন থেকে মুক্তি পেয়ে স্বস্তি বোধ করেছে এবং আনন্দ উৎসবে মেতে উঠেছে। এতেও প্রমাণিত হয় যে শেখ মুজিব কখনোই জনগণের মনে জাতির পিতা হিসেবে স্বীকৃতি লাভ করেননি। তা না হলে তার নিহত হবার কারণে রাস্তায় নেমে জনগণ অবশ্যই বিলাপ করত। বিলাপ করা তো দূরের কথা, কেউ প্রকাশ্যে সেদিন ইন্নালিল্লাহ পড়েছে বলেও নাকি জানা যায়নি। বঙ্গবন্ধু উপাধিতে যারা তাকে ভূষিত করেছিল তারাই আবার সেই উপাধি ফিরিয়ে নিয়েছিল। এ ব্যাপারে পূর্বে আলোচনা হয়েছে। 1946 সালে জন্ম, বিএসসি গ্র্যাজুয়েট। 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন এবং 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকেন। 1971 সালে স্বাধীনতা সংগ্রামের শুরুতেই সুদূর পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যেই দলটি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগদান করেছিল তিনি ছিলেন তাদের একজন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস এবং কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলার প্রক্রিয়ায় তার অবদান উল্লেখযোগ্য। শেখ মুজিবের স্বৈরশাসনকালে 1974 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডার নং 9 এর প্রয়োগে তিনি চাকরিচ্যুত হন। 15 আগস্ট 1975 সালের ঐতিহাসিক বিপ্লবের অভ্যুত্থানের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে লন্ডন হাই কমিশনের সাথে তিনি অ্যাটাচড হন। 1982 সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্বভার গ্রহণ করেন। 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় পোস্টেড হন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। ইউনেপ এবং হেবিটেটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন। 1995 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন। এরপর দেশে ফিরে নিজ ব্যবসা শুরু করেন এবং বিবাহিত ও এক কন্যার জনক হন। তার শখ হল বই পড়া, ভ্রমণ, খেলাধুলা এবং সঙ্গীত। সমসাময়িক ভাবনা, জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস 7 নভেম্বর 1975। এই অবিস্মরণীয় দিনটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করেছিল জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে। তখন থেকে দেশবাসী শ্রদ্ধার সাথে এই দিনটি উদযাপন করে আসছেন। শুধুমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী বাকশালীরা দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করতে অস্বীকার করে আসছেন বোধগম্য কারণে। এমনটি করলে তাদের অতীত ঐতিহাসিক ব্যর্থতাকে মেনে নিতে হয়। তেমন ঔদার্য দেখানো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো একটি দলের কাছ থেকে প্রত্যাশা করা কখনোই সম্ভব নয়। 1996 সালে নির্বাচনের প্রাক্কালে হিজাব ধারণ করে হাতে তসবিহ নিয়ে নিজেদের অতীত ভুলভ্রান্তির জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে দেশবাসীর কাছে ভোট ভিক্ষা করেন শেখ হাসিনা। ছলনাময়ী আচরণ, অস্থায়ী সরকারাধীন প্রশাসনের দুর্নীতিবাজ সুযোগ সন্ধানী একটি গোষ্ঠীর চক্রান্তের পরও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পেরে কোয়ালিশন সরকার গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে সমর্থ হন হাসিনা ও তার দল আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পর। কিন্তু ক্ষমতায় বসার পর মুহূর্তেই হিজাব এবং তসবিহের লেবাস পরিত্যাগ করে অল্প সময়ের মধ্যেই জনসম্মুখে শেখ হাসিনা এবং তার সহচরগণ স্বরূপে নিজেদের আত্মপ্রকাশ ঘটান। জনগণ বুঝতে পারেন আওয়ামী লীগে কোনো পরিবর্তন তো হয়নি, বরং জিঘাংসা এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা জলার পেতনির চেয়ে আরও বেশি হিংস্র এবং ভয়ঙ্কর মহিরুহুতে পরিণত হয়েছে। যার ফলে 2001 সালের নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে তাদের রাহুগ্রাস থেকে দেশ এবং নিজেদের বাঁচাবার জন্য জাতি আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেয় ইতিহাসের আস্তাকুড়ে। শোচনীয় পরাজয় ঘটে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের। ক্ষমতা গ্রহণ করে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসকে উদযাপনের জন্য ঘোষিত সরকারি ছুটির দিন বাতিল করে দেয় আওয়ামী লীগ সরকার।
সংবিধানের তোয়াক্কা না করে অবৈধভাবে 15 আগস্টের জনসমর্থিত সফল বিপ্লবের নায়কদের বিরুদ্ধে শুরু হয় মুজিব হত্যা ও জেল হত্যা বিচারের প্রহসন। 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় একটি বিরল ঘটনা। এমন ঘটনা জাতীয় ইতিহাসে ঘটে বিশেষ কোনো ক্রান্তিলগ্নে, বিশেষ এক পটভূমিকায়। আজ অবধি 7ই নভেম্বর নিয়ে নানা ধরনের বক্তৃতা, বিবৃতি ও প্রচারণা করা হলেও কী ছিল এর পটভূমি? কোন চেতনায় উদ্বুদ্ধ হয়ে কিসের বিরুদ্ধে কাদের নেতৃত্বে ঘটেছিল এই অভ্যুত্থান, সে সম্পর্কে কিছুই বলা হয় না। দেশের তথাকথিত বুদ্ধিজীবী মহলও এই বিষয়টিকে রহস্যজনকভাবে পাশ কাটিয়ে যাচ্ছেন সতর্কতার সাথে। 7ই নভেম্বরের তাৎপর্য সঠিকভাবে উপলব্ধি করতে হলে দেশবাসী, বিশেষ করে বর্তমান প্রজন্মকে অবশ্যই পরিষ্কারভাবে জানতে হবে কয়েকটি প্রশ্নের জবাব। কী উদ্দেশ্যে, কোন চেতনা প্রেরণা জুগিয়েছিল সেই অভূতপূর্ব বিপ্লব ঘটাতে? অগ্রণীর ভূমিকায় ছিলেন কারা? কেন ঘটেছিল সিপাহী জনতার অভ্যুত্থান? কী উদ্দেশ্য ছিল? কোন চেতনা প্রেরণা জুগিয়েছিল সেই অভূতপূর্ব বিপ্লব ঘটাতে? কিসের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল বিপ্লব? অগ্রণীর ভূমিকায় কারা ছিলেন? এই প্রশ্নগুলোর জবাব খুঁজে না পেলে জাতীয় সংহতি দিবস শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতাই হয়ে থাকবে। জাতীয় চরিত্রে এর মূল্যবোধকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা কখনোই সম্ভব হবে না। 7ই নভেম্বরের চেতনা এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে হলে ৭১-এর স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করতে হয়। 25শে মার্চ ৭১-এর কালরাত্রিতে তদানীন্তন পাকিস্তানের অর্বাচীন সামরিক জান্তার নির্দেশে সামরিক বাহিনী যখন হায়নার মতো নজিরবিহীন পাশবিক বর্বরতার পূর্ব পাকিস্তানের জনগণের উপর সর্বশক্তি নিয়োগ করে ঝাঁপিয়ে পড়েছিল, তখন প্রস্তুতহীন জাতিকে তোপের মুখে অসহায় অবস্থায় ফেলে রেখে শীর্ষ নেতা শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করে পশ্চিম পাকিস্তানের নিরাপদ আস্তানায় পাড়ি জমান। যাওয়ার প্রাক্কালে তিনি ছাত্রসমাজ এবং আপামর জনগণের সব মিনতি এবং অনুরোধ উপেক্ষা করে তার দলীয় নেতাদের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে যান। জাতীয় প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দেবার আকুতিকে শেখ মুজিব খারিজ করে দিয়ে বলেছিলেন যে বন্দুকের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। শেখ মুজিবের স্ত্রী এবং পরিবারের সদস্যগণ হলেন সরকারি অতিথি। তার এই ধরনের কাপুরুষোচিত বিশ্বাসঘাতকতায় জাতি ক্ষণিকের জন্য দিশেহারা হয়ে পড়েছিল। ঠিক সেই সন্ধিক্ষণে সেনাবাহিনীর এক অজ্ঞাত তরুণ অফিসার মেজর জিয়াউর রহমান দেশপ্রেম এবং জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আরও কয়েকজন সমমনা তরুণ সহকর্মীদের পরামর্শে ও সহযোগিতায় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জনগণের উদ্দেশ্যে ঘোষণা দিলেন স্বাধীনতার। জাতির প্রতি আহ্বান জানালেন প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার। তার সেই দিক নির্দেশিকার ফলেই সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, প্রশাসনিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, আনসার মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যদের কেন্দ্র করে সকল স্তরের জনগণ গড়ে তুলেছিল দেশব্যাপী জাতীয় প্রতিরোধ। তারই পরিণতিতে গড়ে ওঠে স্বাধীনতা সংগ্রাম। কিন্তু আমাদের মহান মুক্তি সংগ্রামের পূর্ণ সুযোগ গ্রহণ করে ভারতের কর্ণধার চাণক্য গোষ্ঠী বন্ধুত্বের আবরণে দীর্ঘদিনে লালিত স্বপ্ন চরিতার্থ করার জন্য প্রণয়ন করে সুদূর প্রসারী এক নীল নকশা। মূল লক্ষ্য তাদের পরম শত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে তার শক্তির ভিতকে দুর্বল করে অখণ্ড ভারত পুনঃপ্রতিষ্ঠা করার চিরন্তন খায়েশ কায়েমের পরিকল্পনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, একই সাথে স্বাধীন বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করা। জাতীয় সংগ্রাম এবং মুক্তির সব কৃতিত্বের একক দাবিদার হিসেবে স্বীকৃতি দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো, ভারতীয় সমর্থন এবং অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে তৎকালীন কলকাতা নিবাসী অস্থায়ী প্রবাসী সরকার এবং পরবর্তীকালে মুজিব সরকার ভারতের সেবা দাসের ভূমিকায় পালনের দস্তখত লিখে দেয়। শুধুমাত্র ক্ষমতার লোভে জাতীয় স্বার্থ বিসর্জন দিতে এবং লাখো শহীদের রক্ত ও হাজারো মা বোনের ইজ্জতের সাথে বেইমানি করতে এতটুকু দ্বিধাবোধ করেননি শেখ মুজিব এবং আওয়ামী লীগ। শুধু কি তাই, ৭১ থেকে আজ অব্দি জাতীয় মুক্তি সংগ্রামের একচ্ছত্র দাবিদার বনবার নির্লজ্জ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। রাষ্ট্রীয় ক্ষমতাকে কবজা করে দেশকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করল মুজিব সরকার। মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ এবং বাকশালী একদলীয় স্বৈরশাসনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং বিভীষিকা আজও আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে বাংলার মানুষ। শেখ মুজিবের উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তাদের বিগত ৫ বছরের অপশাসন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মুজিব আমলের সেই বিভীষিকাময় ইতিহাসকে বিশ্বাসযোগ্য করে তুলেছে বর্তমান প্রজন্মের কাছে। স্বাধীনতার পর শেখ মুজিব পাকিস্তান থেকে ভারত হয়ে ফেরার পথে সদ্য প্রস্তুত দেশের জন্য দুটো উপহার নিয়ে আসলেন। এক, তিনি ভারতীয় শাসনতন্ত্রের 4টি নীতিকে আমাদের শাসনতন্ত্রের মূল স্তম্ভে প্রতিষ্ঠিত করলেন। হিটলারের মেইন ক্যাম্পের অনুকরণে মুজিববাদ নামক এক উদ্ভট রাজনৈতিক দর্শন উদ্ভাবন করলেন। দেশবরণ্য রাজনীতি বিশারদ এবং চিন্তাবাদীদের কেউই তার সেই উদ্ভট দৃষ্টিকে রাজনৈতিক দর্শন হিসেবে স্বীকৃতি দিলেন না, বরং তারা মুজিববাদের মাধ্যমে স্বৈরতান্ত্রিক একনায়কত্বেরই পূর্বাভাস দেখতে পান
এবং 2, তিনি ভারতীয় জাতীয় সঙ্গীত রচয়িতার একটি কবিতাকে পছন্দ করে সেটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিলেন। এই ধরনের হঠকারিতা করা কার পক্ষে সম্ভব? একজন দেশপ্রেমিক না একজন দেশদ্রোহীর? এই বিচারের ভার থাকল স্বদেশবাসীর উপরই। কিন্তু মুক্তিযুদ্ধের সময় থেকেই চাণক্যদের উপর এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন নিঃস্বার্থ আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই। তাদের পক্ষে প্রবাসী সরকার এবং শেখ মুজিবের সেবা দাসত্ব মেনে নেওয়া সম্ভব হয়নি। তারা কখনোই শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতার নামে ইসলামাবাদের গোলামির পরিবর্তে দিল্লির দাসত্ব মেনে নিতে পারেনি। তাদের চেতনা ছিল সত্যিকার অর্থে স্বাধীন, সমৃদ্ধ, সুখী এক বাংলাদেশের। তাই স্বাধীনতা উত্তরকালে তারাই আওয়ামী বাকশালী স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গড়ে তোলেন সংগঠিত প্রতিরোধ সংগ্রাম। কিন্তু রাষ্ট্রীয় স্বেচ্ছ সন্ত্রাসের জাতাকলে প্রতিপক্ষের শক্তিকে ক্রমান্বয়ে নিঃশ্বাস করে দেওয়া হয়েছিল সুপরিকল্পিতভাবে। তাদের বেশিরভাগই ছিল জানবাজ মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর মুজিব সরকার অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে জাতীয় প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলেন। স্বৈরশাসনের স্বার্থে বাংলাদেশের সামরিক বাহিনীকে মুজিব সরকার এবং আওয়ামী লীগ কখনোই জনগণের বিরুদ্ধে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারেনি। এর মূল কারণ, বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়েছিল পরীক্ষিত জাতীয়তাবাদী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান থেকে দীর্ঘ কারান নির্যাতন ভোগকারী সেনা সদস্যদের সমন্বয়। তাই যুক্তিগত কারণেই বিশ্বের অন্য কোনো পেশাদার সামরিক বাহিনী থেকে বাংলাদেশের সামরিক বাহিনীর চরিত্র হল ভিন্ন প্রকৃতির। দেশ এবং জনগণের স্বার্থই তাদের কাছে মুখ্য, কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের কায়েমি স্বার্থ নয়। এর ফলে সামরিক বাহিনীকেও পড়তে হয় মুজিব সরকারের রোষানলে। পরিণামে সেনাবাহিনীতেও সময়ের প্রয়োজনে গড়ে ওঠে দুটি গোপন সংগঠন, সেনা পরিষদ ও গণবাহিনী। জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের প্রশ্নে দুটি সংগঠন এবং রাজনৈতিক অঙ্গনের দেশপ্রেমিক, প্রগতিশীল ও জাতীয়তাবাদী অন্যান্য সংগঠন গ্রুপগুলোর অঙ্গীকার ছিল এক ও অভিন্ন। পার্থক্য ছিল নীতি আদর্শে। সেনা পরিষদের আদর্শ ছিল দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধ। গণবাহিনীর আদর্শ ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আওয়ামী বাকশাল শাসনামল ছিল বর্বরতা নজিরে পূর্ণ। হাজারো পৃষ্ঠায় তার বিবরণ শেষ করা যাবে না, তবুও স্বৈরশাসনের একটি সারসংক্ষেপ তুলে ধরা হলো। আওয়ামী বাকশালী শাসনকাল বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়। 1975 সালে শেখ মুজিব গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন। জাতির কাঁধে চাপিয়ে দেন স্বৈরতান্ত্রিক এক দলীয় বাকশালী শাসনের জোয়াল। সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা, মৌলিক অধিকার সহ সকল রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। সরকারি নিয়ন্ত্রণে মাত্র 4টি দৈনিক রেখে বাকি সব প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। বিচার বিভাগের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে বিচার বিভাগকে প্রশাসনের কাছে অধীনস্থ করা হয়। এভাবেই আইনের শাসনের কবর রচিত হয়। আওয়ামী বাকশালী শাসনামল ছিল মূলত হত্যার ইতিহাস, নারী নির্যাতনের ইতিহাস, লুণ্ঠনের ইতিহাস, শোষণের ইতিহাস, চোরাচালানের ইতিহাস, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভারতীয় সম্প্রসারণবাদের পায়ের তলায় লুটিয়ে দেবার ইতিহাস, জাতীয় অর্থনীতিকে বিকিয়ে দেবার ইতিহাস, রক্ষী বাহিনীর স্বেচ্ছ সন্ত্রাসের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের চেতনা এবং লাখো শহীদের রক্তের সাথে বেইমানির ইতিহাস। রাষ্ট্রীয়করণের নামে আওয়ামী লীগ ব্যাংক, বিমা, মিল, কারখানা হরিলুট করেছিল। দেশের সম্পদ পাচার করার জন্য সীমান্তকে উন্মুক্ত করে দিয়েছিল। আওয়ামী শাসনামলে অবাধ লুটপাটের ফলে বাংলাদেশ বিশ্বের বুকে তলাহীন ঝুড়ি আখ্যা পেয়েছিল। আওয়ামী লীগের আমলে বিদেশি সাহায্যের বেশিরভাগ মালই ভারতের কলকাতা এবং বিশাখাপত্তনম বন্দরে খালাস পেত। 71-এর যুদ্ধ আর ধ্বংসযজ্ঞের পর 72-এ কোনো দুর্ভিক্ষ না হয়ে আওয়ামী লীগের শাসন এবং শোষণের ফলে 74-এ দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগ এবং বাকশাল সরকার তাদের শাসনামলে এদেশের জনগণকে গণতন্ত্রের নাম দিয়েছিল স্বৈরাচার, সমাজতন্ত্রের নামে শুরু করেছিল সামাজিক অনাচার, বাঙালি জাতীয়তাবাদের নামে জাতিকে করেছিল বিভক্ত, আর ধর্মনিরপেক্ষতার নামে জুগিয়েছিল ধর্মহীনতার ইন্ধন। এভাবে স্বৈর সন্ত্রাসের নাগপাশে সমগ্র জাতিকে আবদ্ধ করে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে পরিকল্পিতভাবে সরকার বিরোধীদের সব শক্তি শেষ করে দেওয়া হয়েছিল। সাংবিধানিক এবং গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের সব পথ বন্ধ করে দেওয়ার লক্ষ্যেই এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল। এভাবেই জাতির জীবনে নেমে আসে এক চরম হতাশা। চারিদিকে দেখা যায় ঘোর অন্ধকার। প্রাণ ভরে নিঃশ্বাস নিতেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল সাধারণ জনগণ। সেই সন্ধিক্ষণে আবারও শেখ মুজিবের জাতীয় বিশ্বাসঘাতকতার প্রতি সোচ্চার হয়ে ওঠেন সেনাবাহিনীর আরেক তরুণ অফিসার বঙ্গ সার্দুল কর্নেল জিয়াউদ্দিন। 1972 সালের গ্রীষ্মকালে সাপ্তাহিক হলিডেতে কর্নেল জিয়াউদ্দিন তার সারা জাগানো নিবন্ধ প্রকাশ করেন। এই নিবন্ধের মাধ্যমে তিনি সরাসরি জাতীয় মুক্তি সংগ্রামের প্রতি ক্ষমতাসীনদের বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। তিনি তার নিবন্ধে লেখেন, "Independence has become an agony for the people of this country. Stand on the street and you see the purposeless, spiritless, lifeless faces going through the machines of life. Generally, after a liberation war,
the new spirit carries through and the country builds itself out of nothing. In Bangladesh, the story is simply other way around. The whole Bangladesh is either begging or singing sad songs or shouting without awareness. The hungry and poor are totally lost. The country is on the verge of falling into the abyss. নির্ভীক মুক্তিযোদ্ধা এই নিবন্ধে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 25 বছরের গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি সর্বপ্রথম তুলে ধরেন। শেখ মুজিবুর রহমানের উল্লেখ করে তিনি বলেন, "We fought without him and on if need to be we will fight again and without him." 15 আগস্টের বৈপ্লবিক পরিবর্তন যদি না হতো তাহলে গণতন্ত্রের বদ্ধভূমিতে আজকে শতাধিক রাজনৈতিক দলকে একদলীয় বাকশালের ধ্বজা বহন করেই বেড়াতে হতো। এমনকি আওয়ামী লীগ নামক কোনো দলেরও পুনর্জন্ম হতো না। আওয়ামী বাকশালীদের অনাসৃষ্টির জন্য বিধ্বস্ত সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার ঘানি দেশবাসীকে অনির্দিষ্টকালের জন্য টানতে হতো। দেশ স্বাধীন হওয়ার পর হাজার হাজার কোটি টাকার অস্ত্র, গোলাবারুদ, স্বর্ণ, মূল্যবান ধাতু, যানবাহন, মিল কারখানার মেশিনপত্র, কাঁচামাল ভারতের হাতে তুলে দিয়ে আওয়ামী লীগ সমগ্র জাতিকে প্রতিপক্ষ মনে করতে থাকে। এই সমস্ত কিছুর পরও আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার সোল এজেন্ট বানাবার চেষ্টা করে আসছে নির্লজ্জভাবে। এসবের প্রতিবাদ করতে যাওয়ায় দেশমাতৃকার অন্যতম সেরা সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল বীরুত্তমকে গ্রেফতার করা হয়েছিল। প্রাণ হারাতে হয়েছিল বিপ্লবী সিরাজ শিকদার এবং হাজারো মুক্তিযোদ্ধাকে। লাঞ্ছনার শিকারে পরিণত হতে হয় অনেক দেশপ্রেমিককে। 25 বছরের দীর্ঘমেয়াদী অসম চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বন্ধক রেখেছিল আওয়ামী লীগই। লাল বাহিনী, নীল বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী, রক্ষী বাহিনী সহ ইত্যাদি নানা রকমের সেনাবাহিনী গঠনের মাধ্যমে তারা দুঃসহ নৈরাজ্য সৃষ্টি করার মধ্যে দিয়ে বিনা বিচারে 40,000 রাজনৈতিক কর্মীর প্রাণ সংহার করার কালো ইতিহাস আওয়ামী বাকশালীদের দ্বারাই সৃষ্টি হয়েছিল। বন্দী অবস্থায় রাজনৈতিক নেতা জনাব সিরাজ শিকদারকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে হত্যার পর শেখ মুজিব স্বয়ং সংসদ অধিবেশনে ক্ষমতার দম্ভে বলেছিলেন, "কোথায় আজ সিরাজ শিকদার?" 23/1/1992 তারিখে জাতীয় সংসদের অধিবেশনে 72 থেকে 75 সালের আওয়ামী বাকশালী দুঃশাসন প্রসঙ্গে জনাব মওদুদ আহমেদ বলেন, 1974 সালের 28 ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করার পর 29 ডিসেম্বর ভোরে আমাকে বিনা অপরাধে বিশেষ ক্ষমতা এনে বন্দী করা হয়েছিল। 72 থেকে 75 আগস্ট অবধি আওয়ামী বাকশালী শাসনকাল এদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। জাতির আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার উদ্দেশ্যে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সে ব্যবস্থা টিকে থাকতে পারে না। জনসমর্থন ছাড়া কোনো ব্যবস্থাই দীর্ঘস্থায়ী হতে পারে না। জাতীয় বেইমান এবং বিশ্বাসঘাতকরা যখন জাতির কাঁধে একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র এগুলোর বোঝা চাপিয়ে দেয়, জাতির স্বার্থ বিকিয়ে দেয়, ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য মির্জাফর বা রাজাকার আলবদরের ভূমিকা অবতীর্ণ হয়, তখন তাদের অন্যায়, অত্যাচার, শোষণ, নির্যাতন থেকে জাতিকে বাঁচানোর তাগিদে তাদের দুঃশাসন উৎখাত করার জন্য দেশপ্রেমিকদের বিপ্লবের পথ অবলম্বন করতে হয়েছে যুগে যুগে। একই যুক্তিতে 1975 সালের 15 আগস্ট বিপ্লব সংঘটিত করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের নেতৃত্বে। সেই বিপ্লব ছিল একটি সফল অভ্যুত্থান। দেশ এবং জাতি মুক্তি পেয়েছিল দাসত্বের নাগপাশ এবং স্বৈরশাসনের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে। বাকশাল সরকারের উৎখাত ও মোশতাক সরকারের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এই কথাই প্রমাণ করেছিল জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে বাকশালের কোনো সম্পর্ক ছিল না। 15 আগস্টের অভ্যুত্থান স্বতঃস্ফূর্ত জনসমর্থন পেয়ে একটি জনপ্রিয় বিপ্লবে পরিণত হয়। একজন সচেতন নাগরিক এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই বিতর্কের পরিপ্রেক্ষিতে ইনডেমনিটি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য পাঠকদের সম্মুখে তুলে ধরছি। কিছুটা হলেও এই তথ্যসমূহ জনমনে ধূম্রজাল সৃষ্টি করার যে অপচেষ্টা চালানো হয়েছে, স্বাধীনতার প্রাক্কাল থেকেই জাতীয় রাজনৈতিক প্রবাহে ঘটিত বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে সেই কথার মারপ্যাচের আচ্ছাদনের ভেতর থেকে সত্যকে উপলব্ধি করতে পারেন সেই প্রত্যাশায়। ইনডেমনিটি শব্দটির আভেদানিক অর্থ হচ্ছে ক্ষতিপূরণ থেকে আইনি অব্যাহতি প্রদান। এই ধরনের ইনডেমনিটি দেয়ার রেওয়াজ বাংলাদেশে সর্বপ্রথম চালু করা হয়নি। দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে কোনো বিশেষ কার্যক্রম এবং তৎসংশ্লিষ্ট ব্যক্তি বিশেষদের আইন আদালতের ঊর্ধ্বে রাখার জন্যই এই ধরনের আইন প্রণয়ন করা অত্যাবশ্যক হয়ে পড়ে। আজকের বিশ্বের তথাকথিত সভ্যতার প্রতীক পশ্চিমা দেশগুলো, যারা বর্তমানে বিশ্ব পরিসরে মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদির একচ্ছত্র প্রচারক এবং ধারক বাহক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা করে চলছে, তারা এই ইনডেমনিটি দেবার রীতি চালু করেছে। শুধু তাই নয়, আজ অবধি সামরিক বাহিনীর সদস্যদের দেশের প্রচলিত আইনের আওতা বহির্ভূত রাখার রীতিটিও তাদেরই প্রণীত। শেখ মুজিবের আওয়ামী লীগ সরকার প্রদত্ত প্রথম ইনডেমনিটির বিষয়ে জনাব আব্দুল জলিল, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগে বলেছেন, 1971 সালের 16 ডিসেম্বর থেকে 72 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত একটি ইনডেমনিটি আওয়ামী লীগ সরকার জারি করেছিল। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এই সত্যতা সংসদে স্বীকার করেছেন 11 মার্চ 2003 প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে।
কিন্তু তারা দুজনেই রক্ষী বাহিনীকে দেয়া ইনডেমনিটির ব্যাপারে বিষয়ে নিশ্চুপ থাকেন। তৃতীয়বার ইনডেমনিটি জারি করা হয় ৭৫ সালের ১৫ আগস্ট জনপ্রিয় বিপ্লবের পর। ১৫ আগস্ট ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে সাময়িকভাবে জরুরি অবস্থা এবং মার্শাল ল জারি করা হয়। ফলে রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ১৫ আগস্টের ঘটনাবলী এবং বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের এক অর্ডিন্যান্স জারির মাধ্যমে ইনডেমনিটি প্রদান করেন। এই অর্ডিন্যান্স জারি করা যুক্তিও ছিল জাতীয় এবং জনস্বার্থ। একটি সত্য আজ সবাইকে বুঝতে হবে, জাতির গৌরব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করার জন্যই সৃষ্ট কোনো অবকাশ নেই। কারণ জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা এবং অস্তিত্ব কায়েম রাখার শেষ আধার তারাই। ব্যক্তিগতভাবে বর্তমান জোট সরকারের নেত্রী শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি, সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন হিসেবে বিশেষভাবে শ্রদ্ধেয়। তার এই ইমেজকে আরও দৃঢ়ভাবে জনগণের মনে প্রথিত করতে হবে, যাতে করে আগামীতে যে কোনো ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং অকৃত্রিম জাতীয়তাবাদীরা তার উপর নিরঙ্কুশ বিশ্বাস এবং আস্থা রেখে গতিশীল নেতৃত্ব চিহ্নিত জাতীয় বিশ্বাসঘাতক এবং তাদের দোসর ও বিদেশি প্রভুদের দেশ ও জাতীয় স্বার্থ বিরোধী সব চক্রান্তের বিরুদ্ধে এক অপরাজেয় শক্তিতে ঐক্যবদ্ধ হতে পারে। বর্তমানে প্রচলিত যে আইন এবং সাংবিধানিক বিধিবিধান রয়েছে তাকে আরও জোরদার করতে হবে, নিশ্চিদ্র করতে হবে আইনের সব ফাঁক এবং চোরাগালিগুলো বন্ধ করে দিয়ে। প্রয়োজনে প্রণয়ন করতে হবে নতুন আইন এবং সাংবিধানিক বিধিবিধানে এ বিষয়ে এমনভাবে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে যাতে সেনাবাহিনী এবং জাতীয়তাবাদের যে কেউই ভবিষ্যতে যেন আর কখনোই কাঠগড়ায় টেনে নিয়ে যাবার সাহস না পায় জাতীয় ক্রান্তিলগ্নে সংকট মোকাবেলার দায়িত্ব পালন এবং কৃতকর্মের জন্য। এই ধরনের ঔদ্ধত্য তাদের জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের প্রকাশ্য অপমান বিধায় অসহনীয় এবং সম্পূর্ণরূপে অগ্রহণীয়। শুধুমাত্র এই ধরনের ফলপ্রসূ আইন এবং সাংবিধানিক বিধিবিধানের পরিবর্তনই হতে পারে বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশের একমাত্র রক্ষা কবচ। শুধু তাই নয়, সর্বকালের জন্য বাংলাদেশ পরিণত হতে পারে এক দুর্জয় ঘাঁটিতে, যাতে সত্তর শুভবুদ্ধির উদয় হবে জনগণ এবং নেতা নেত্রীদের মানসিকতায়, এবং ওপরে যা লিপিবদ্ধ করা হলো তারা এর গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হবেন। যত দ্রুত ততই মঙ্গল হবে দেশ ও জাতির।